সকলকে ধন্যবাদ জাতীয় সঙ্গীত সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য। আজকে অধ্যক্ষর অনুষ্ঠানে সভাপ্রদানের দায়িত্ব করবেন খুলনা জেলার জেলা প্রশাসক জনাব মুকুল কুমার মৈত্র মহোদয়। খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মুকুল কুমার মৈত্র মহোদয়। ধন্যবাদ। সাধারণ সম্পাদক মোহাম্মদ আনারুল কাদিস সম্মানিত নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার গুহ, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শেখর রঞ্জন ঘোষ, পাল, সহকারী প্রধান শিক্ষক। খুলনা জেলা স্কুল। আমরা এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের সাথে উপস্থিত সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রথমেই এই অনুষ্ঠানে সূচনা বক্তব্য শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি খুলনা ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা জনাব ত্রিদীপ অধিকারী। বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় স্বাগতম। বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ পৃথিবীর বুকে একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠানের নাম বিশ্ব সাহিত্য কেন্দ্র। এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা সকলেই জানি, তারপরও আজকের এই বিশেষ দিনে কিছু কথা বলছি। 1978 সালে পরম শ্রদ্ধেয় অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ স্যারের হাত ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের দীর্ঘ প্রায় 22 বছর 44 বছর কাজ করে চলেছে বই পড়া এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের সব চিন্তা বিকাশ ঘটানোর মাধ্যমে। এই লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে, যেমন স্থায়ী লাইব্রেরি, স্কুল কলেজে মুক্ত বই পড়া কার্যক্রম, আলোর স্কুল, আলোর পাঠশালা, বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শনী। এই সকল কার্যক্রমকে মানুষের দ্বারে পৌঁছে দিতে 1999 সালে প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি গণগ্রন্থাগার কর্তৃক পরিচালিত দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের মাধ্যমে বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরিটি পরিচালিত হয়ে এখন বাংলাদেশের 64টি জেলার 300টি উপজেলায় মানুষকে সেবা প্রদান করে চলেছে। তেমনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা চলমান প্রক্রিয়ায় বর্তমান খুলনা শহরে। তার কার্যক্রম আমাদের কাছে দৃশ্যমান। আমরা গত 2টি বছর করোনা মহামারীর মতো একটি দুর্বিষহ সময় পার করেছি। এই সময়েও বিশ্ব সাহিত্য কেন্দ্র তার কার্যক্রম পরিচালনা করে চলেছে। পাঠকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে
তাদের হাতে বই তুলে দিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মী এবং স্বেচ্ছাসেবক বৃন্দের মাধ্যমে। ভার্চুয়াল মাধ্যমে বই পড়া এবং সহস্রাধিক সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চলেছে দেশব্যাপী। বিশ্ব সাহিত্য কেন্দ্রের কার্যক্রম এক নীরব আন্দোলন, যার ফলাফল তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় না, উপভোগ করে পরবর্তী প্রজন্ম। তেমনি এক মহৎ কার্যক্রমের উদ্বোধন। এই বইমেলা চলমান থাকবে 30 তারিখ থেকে 23 তারিখ শুক্রবার পর্যন্ত, সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। মেলা চলাকালীন সময়ে আমরা দুটি প্রতিযোগিতার আয়োজন করেছি, চিত্রাঙ্কন এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 22 তারিখ 11টার সময়। বুক ফটোগ্রাফি আজকে থেকেই চলমান 22 তারিখ সন্ধ্যা পর্যন্ত। বইমেলা থেকে ক্রয়কৃত বইয়ের ফটোগ্রাফি নিয়েই এই প্রতিযোগিতায় 22 তারিখে সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। সকল শ্রেণী পেশার মানুষকে এই মেলায় আমন্ত্রণ জানাই। আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি মঞ্চে উপবিষ্ট বিশ্ব সাহিত্য কেন্দ্রের খুলনা অঞ্চলের অভিভাবক আয়োজনে সার্বিক ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমি স্মরণ করছি অধ্যাপক আব্দুল্লাহ সাইদকে, যিনি এমন একটি মহৎ কার্যক্রম বাংলাদেশের বুকে এনে দিয়েছেন, যার ছায়ায় আমরা সুস্থ ধারায় বই পড়তে পারি, মনের বিকাশ ঘটাতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ দাদাকে। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি খুলনা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখর রঞ্জন পাল স্যার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল অতিথিবৃন্দকে যথাযথ শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করে এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট যেসব ছাত্ররা এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো এই বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক আয়োজিত এই যে বইমেলা, এই বইমেলার এটা একটা মহতী উদ্যোগ। এটা আমরা দীর্ঘদিন ধরে আমরা এটা উপলব্ধি করে আসছি। তো আমি আমার সামনে যারা আছে, আমার জেলা স্কুলের ছাত্ররা আছে এবং পাশের স্কুলের কালেক্টরেটের ছাত্ররা আসছে, তোমাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলবো যে আসলে বই হচ্ছে জ্ঞানের আধার, হচ্ছে বই। বই বা পুস্তক ছাড়া আমরা কিন্তু আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে গেলে, আলোকিত মানুষ হতে গেলে আমাদের বই পড়তে হবে। আমরা বই পড়ি, আমাদের পাঠ্যপুস্তক যেটা আছে নির্ধারিত যে সিলেবাস অনুসারে আমরা বই পড়ি, কিন্তু এর পাশাপাশি যে বইগুলা আমাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করে, আমাদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলে, আমাদের মননশীলতা, আমাদের জ্ঞান পরিমাণ আরও বৃদ্ধি করে, সেই সকল বইগুলো আমাদের পড়তে হবে এবং সেই বই পড়ার জন্য এই লাইব্রেরি পাঠের অভ্যাস গঠন করতে হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হয় যে আমরা আস্তে আস্তে কিন্তু বই পড়া থেকে আমরা কেমন বিমুখ হয়ে যাচ্ছি। আমরা বই পড়তে চাই না, শুধুমাত্র নির্ধারিত বইগুলো যেগুলো আমাদের পাস করার জন্য, সার্টিফিকেটের জন্য আমাদের প্রয়োজন, আমরা সেটা পড়ি। এর বাইরে যে বইগুলো পড়ার দরকার আছে সে বইগুলো আমরা পড়তে চাই না। আর একটা জিনিস যেটা হচ্ছে যে প্রত্যেক স্কুলে, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রত্যেক জায়গায়
কিন্তু আমাদের লাইব্রেরি আছে। সরকার লাইব্রেরি করে দিয়েছে যে এই লাইব্রেরিতে ছাত্রদের অধ্যয়ন করার জন্য তোমরা লাইব্রেরি, আমাদের স্কুলের রুটিনেও তোমরা দেখবা তোমাদের লাইব্রেরি ক্লাস আছে, লাইব্রেরি একটা ক্লাস আছে না, কিন্তু আমরা লাইব্রেরিতে সেই ক্লাস নেওয়ার মতো পরিবেশ এখনো তৈরি করতে পারি নাই। আমাদের অনেক স্কুলে লাইব্রেরিয়ান নাই। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমাদের জেলা স্কুলে লাইব্রেরিয়ান নাই। আমাদের যখন যার ক্লাস থাকে ওই নির্দিষ্ট একটা সময়ে আমরা ক্লাসে ছাত্রদের নিয়ে যাই, তার ভিতর যতটা সম্ভব আমরা তাদের বই পড়ানোর চেষ্টা করি। তো ছাত্রদের ভিতর বই পড়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে এবং লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা দিতে হবে। এবং এই ব্যাপারে সরকার যেমন উদ্যোগী এবং সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরাও আন্তরিক হব এই ব্যাপারে, আমরা যারা উপস্থিত আছি এখানে। আর একটা কথা হচ্ছে এই যে ভ্রাম্যমান আজকের যে অনুষ্ঠানটা, এটা হচ্ছে ভ্রাম্যমান বইমেলা। আমরা লক্ষ্য করি যে একটা শহরের, সারা বাংলাদেশ ব্যাপী একটা শহরের বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গা যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মোড়ে মোড়ে যেখানে জনসমাগম বা ছাত্রীদের উপস্থিতি যেখানে, সেখানে কিন্তু আমরা দেখি ওই ভ্রাম্যমান বইমেলার একটা গাড়ি যে উপস্থিত মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে এবং ভিতরে বসার জায়গা আছে, সেখানে বসে পড়ারও জায়গা আছে। গাড়িগুলো অনেকক্ষণ অপেক্ষা করে এবং সেখান থেকে বই নিয়ে বাসায় যে পড়ারও সুযোগ আছে। তো যাই হোক, আমরা বিভিন্ন কারণে আমরা এই বই পড়া থেকে কেমন যেন একটু বই পড়ার প্রতি আমাদের একটা অনীহা। এর কারণ আছে, অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে আমরা ইন্টারনেটের প্রতি বেশি আকৃষ্ট হয়ে গেছি। কারণ ছাত্রদের হাতে, সবার হাতে, প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোনে আমরা যে সময় নষ্ট করি, যে সময় দিই, মোবাইল ফোনটা আমি নিষেধ করছি না, এটা খারাপ বলছি না, এটা বিজ্ঞানের একটা আশীর্বাদ, এটা অভিশাপ নয়। কিন্তু এর ভিতর যে ভালো দিকগুলো আছে, আমি ছাত্রদের বিশেষভাবে অনুরোধ করবো, তোমরা মোবাইলের ভিতর ইন্টারনেটে যেও তোমরা বই পড়তে পারো, সেখানেও বই পড়ার সুযোগ আছে। ভালো ভালো রাইটারের বই পড়বা, মনীষীদের জীবনীগুলো পড়বা, দেখবা তোমাদের জীবন আরও সুন্দর হয়ে যাবে। তো এই বই পড়া থেকে আমরা যে নিজেরা বাসায় বসে আধা ঘন্টা বা 1 ঘন্টা একটা বই পড়বো বা 2 দিনে একটা বই শেষ করব, এই ধরনের মন মানসিকতা থেকে আমার মনে হয় আমরা একটু বিচ্যুত হয়ে যাচ্ছি। তা আমি প্রত্যেকের প্রতি, বিশেষ করে আমার ছাত্রদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আহ্বান জানাবো তোমাদের প্রতি, তোমরা বই পড়ার অভ্যাস করো, বই পড়ো, আলোকিত মানুষ হতেই হবে। বই পড়লে সে সুন্দর মানুষ হবে, আলোকিত মানুষ হবে, এর কোনো ব্যত্যয় হবে না। তো আমি আর বিশেষ কিছু বলছি না। আমি সবাইকে আবারও যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং আমার ছাত্রদের ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব শেখর রঞ্জন পাল মহোদয়কে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের অন্যতম এনজিও ব্যক্তিত্ব রূপান্তর এর সম্মানিত নির্বাহী প্রধান জনাব শপথ কুমার মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি প্রথমেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এই বইমেলার যে আয়োজনটি হয়েছে এর জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণেই যে বাংলাদেশে শুধু নয়, বাংলাদেশের বাইরেও আমরা পৃথিবীব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা পরিচিতি হয়েছে এবং এই পরিচিতিটার যিনি ঘটিয়েছেন তিনি হচ্ছেন অধ্যাপক আবু সাইদ, যিনি আমাদের খুলনা অঞ্চলেরই সন্তান। আপনারা যারা শিক্ষার্থী আছেন আপনাদেরকে একটু জানানোর জন্য এই কথাটি বলবো, সেটি হচ্ছে উনি বাগেরহাটেরই সন্তান এবং এই অঞ্চলেই পড়াশোনা করেছেন এবং তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং একটা স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নটি হচ্ছে কি, সেটা হচ্ছে সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার গড়ে তোলা এবং সেই জ্ঞান ভাণ্ডারের সাথে সবাইকে সম্পৃক্ত করা, জাতীয় যে বিকাশ, সেই বিকাশের জায়গায় এই জ্ঞান ভাণ্ডারকে নিয়ে যাওয়া, সেই কাজটি তিনি করেছেন, স্বপ্নটি দেখেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি বিভিন্ন ধরনের কর্মসূচি করছেন। সেই কর্মসূচির মধ্যে আজকের
আজকের এই যে কর্মসূচি সেটি হচ্ছে গ্রন্থ মেলা। এই গ্রন্থ মেলাটি নিঃসন্দেহে একটি বিশেষ কর্মসূচি এবং এই কর্মসূচির জন্য আমরা সত্যি সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের খুলনা জেলা প্রশাসনের, বিশেষ করে শিক্ষা ও আইসিটি অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র। আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তিনি এই বই মেলার যে সভাপতিত্ব করছেন এবং তিনি তার জ্ঞানগর্ভ বক্তব্য দেবেন। আমরা অবশ্যই সেই কথাগুলো শুনব। আরও রয়েছেন তিনি অধ্যাপক আনোয়ারুল কাবির। তিনি এই যে স্থান অর্থাৎ যে ভেন্যুটাতে আমরা এই অনুষ্ঠানটি করছি, এই উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি, এই পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শুধু নন, তিনি খুলনার একজন বিশিষ্ট লেখক এবং সাহিত্য চর্চাও করেন এবং লেখালেখি করেন, অর্থনীতিবিদ, স্থানীয় সরকার বিষয়ক গবেষক, এই সমস্ত কাজগুলো তিনি করেন। তিনি এখানে রয়েছেন। শেখর বাবু রয়েছেন, আমাদের জেলা স্কুলের শিক্ষক। আপনারা যারা জেলা স্কুল এবং কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী যারা এখানে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য সুধীবৃন্দ আমাদের খুব পরিচিত জন রয়েছেন, তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলেই শেষ করব। সেটি হচ্ছে জ্ঞান ভাণ্ডার। তবে একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে অর্থ জমা করতে হয়। আমি যে কাজ করি না কেন সেই কাজের পাশাপাশি আমাকে নিজেকে সমৃদ্ধ করবার জন্যে, ব্যক্তি হিসেবে আমার যে জ্ঞান ভাণ্ডার, সেই ভাণ্ডারকে সমৃদ্ধ করবার জন্য এবং সেইটাকে একটা ঋদ্ধ করবার জন্য যা করতে হয় সেটি হচ্ছে বই হচ্ছে সেই জায়গাটায় সহযোগিতা করে। তাহলে আমাদের সেই বই পড়ার যে জায়গাটি, সেই জায়গাটি আমাদের কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ জ্ঞান ভাণ্ডারকে যদি আমি সমৃদ্ধ করতে না পারি, তাহলে আমি দৈনন্দিন জীবনে হয়তো মানুষ হিসেবে কিছু কাজ করে নিজের জীবনযাপন করা এবং পরিবারজনকে নিয়ে সুরক্ষা করতে পারবো, কিন্তু আমার ভিতরে যে সৃজনশীলতা আছে, আমার ভিতরে যে জ্ঞানের যে ভাণ্ডারটি, সেই ভাণ্ডারটি আমাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, সেরকমই একটি বিষয় আমাদের ভাবতে হবে। যেমন আমরা বলবো যে এই জ্ঞান ভাণ্ডার থেকেই হয়তো আব্দুল্লাহ আবু সাইদ স্যার, আমিও স্যার বলি ওনাকে, যদিও সরাসরি ওনার ছাত্র নই, তারপরেও যে কথাটি ওনাকে নিয়ে অনেক অনুষ্ঠান করেছি, খুলনাতে অনুষ্ঠান হয়েছে। এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের যখন খুলনায় কার্যক্রম শুরু হয়েছে, তখন আমরা বেশ কিছু তরুণ ছিলাম যারা আমরা অংশগ্রহণ করতাম এবং বিভিন্ন ধরনের আয়োজনের সাথে থাকতাম। তো আমরা সেই সময় দেখেছি যে ওনার যে স্বপ্নটা, উনি স্বপ্নটাকে সবাইকে বোঝাতে চেষ্টা করেছেন যে কেন এই ভাণ্ডারটি গড়ে তুলতে হবে। এবং এই ভাণ্ডারটি এমন হয়েছে যে এটা একটা জাতীয় পর্যায়ের একটা প্রতিষ্ঠান শুধু নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। এই প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের যে পুরনো দিনের যে সমস্ত সাহিত্য সমৃদ্ধ, সেই সমস্ত পুস্তিকা যেগুলো এখন বাজারে পাওয়া যায় না, সেই সমস্ত পুস্তিকা ছাপার যে গ্রন্থগুলি, ছাপার যে ব্যবস্থাগুলো, সেগুলোও করে থাকেন। এবং মোবাইল যে লাইব্রেরি, এই লাইব্রেরি বাংলাদেশের প্রথম শুরু হয় এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে। তার মানে বিভিন্ন বিষয়গুলি কিন্তু তিনিও এই জ্ঞান ভাণ্ডার থেকে জ্ঞান সংগ্রহ করে এই ধরনের পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন। তা আপনারা অন্তত পক্ষে, আপনারা তো একেবারেই কিশোরী, তা আপনারা ভাবতে হবে আপনাদেরকে যে আমি আমার নিজের জীবনটাকে গড়ে তুলব, সেই সাথে সাথে আমার নিজের জীবনটাকে, আমার ভিতরে যে সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতা দিয়ে জাতির জন্য এবং দেশের জন্যে, দেশের কল্যাণের জন্য আমি কি করতে পারি সেরকম একটু ভাবনা ভাবতে হবে। সেই ভাবনার জায়গাটায় আপনাকে নিয়ে যেতে সহযোগিতা করতে হচ্ছে লাইব্রেরি। এবং লাইব্রেরিতে বই আছে, আমাদের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে আপনারা আসতে পারেন, এখানে যথেষ্ট সহযোগিতা আছে। আপনার চাহিদা মোতাবেক বইও এনে দেওয়া সম্ভব হবে। আপনি যদি একটা বইয়ের কথা বলেন যে এই বইটি আমার দরকার, সেই বইটিও আমরা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমরা পাঠকদের কাছে পৌঁছে দিই। তো আপনারা আপনাদের যে স্কুল পর্যায়ে যে লাইব্রেরিগুলো আছে, সেই লাইব্রেরিতে শুধুমাত্র পাঠ করবেন না,
আপনারা অন্যদেরকে উৎসাহিত করবেন, সেই কাজটিও আপনাদের শিক্ষার্থী হিসেবে আমি বলবো যে আপনাদের সেইটা কিন্তু একটা দায়িত্বের জায়গা, দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে আপনি বই পাঠ করবেন এবং অন্যকে পাঠে উৎসাহিত করবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। এই ধরনের উদ্যোগ যদি আপনারা নেন তাহলে আপনিও একদিন হয়তো স্বনামধন্য আব্দুল্লাহ আবু সাইদ না হতে পারলেও আপনি যে নামে প্রতিষ্ঠিত সেই নামে আরেকজন গুণবান ব্যক্তি হিসেবে দেশের একজন সম্পদ হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। আমি এই প্রত্যাশা করে আপনাদের কাছে যে আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে লাইব্রেরি চর্চা করবেন, গ্রন্থ পাঠ করবেন এবং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে আপনারা বিশেষ অবদান রাখবেন এই প্রত্যাশা করে আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আজকের অনুষ্ঠানে মান্যবর অতিথি উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি সুযোগ সাধারণ সম্পাদক জনাব আনোয়ার কাদির স্যার মহোদয়কে। সম্মানীয় সভাপ্রধান, খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেলা মুকুল মহোদয়, এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, রূপান্তরের নির্বাহী পরিচালক এবং বিশিষ্ট সমাজকর্মী, সংস্কৃতি কর্মী, সংস্কৃতিজন সকল এবং পাশে উপস্থিত আছেন আমারই সর্বপ্রিয় অর্থাৎ শিক্ষক, কলেজ জেলা স্কুলের মান্যবর সহপ্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক, এবং আমার সামনে আমারই সর্বপ্রিয় দু একজন আছেন, বিভূতি মণ্ডল আছেন এখানে, বিশিষ্ট সাহিত্যিক। আমি কিছু কথা বলবো তোমাদের উদ্দেশ্যে। তোমরা যারা দুটো স্কুল থেকে এখানে এসছো, জেলা স্কুল এবং খুলনা কালেক্টরেট স্কুল থেকে। একটা বিষয় হচ্ছে এই যে একটু আগেই কথা হয়ে গেছে, এগুলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে বই মেলাটি এখানে হচ্ছে, গ্রন্থ মেলাটি এখানে হচ্ছে। এই গ্রন্থ মেলাটি একটা আলোর মেলা, এটা হলো মূল বিষয়। আমরা অনেক সময় বলি না ভ্রাম্যমান গ্রন্থমেলা, অর্থাৎ গ্রন্থকে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছে, তোমার কাছে নিয়ে যাচ্ছে, তোমার অঙ্গরে নিয়ে যাচ্ছে, তোমার কোনো কষ্ট করতে হচ্ছে না, সেখান থেকে বই নিয়ে তুমি পড়ছো। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তোমাকে আলোর পিছনে দৌড়াতে হচ্ছে না, আলোই তোমার পিছনে দৌড়াচ্ছে। এটা কেন করতে হবে? এটা করার তো কোনো দরকার নেই, বরঞ্চ ওটাই করার কথা। অর্থাৎ আলো দেখলে তোমারই আসার কথা, তোমারই চলে আসার কথা এই কারণে যে তোমার শরীরের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে তোমার মাথা, তোমার মেধা। এই মেধাকে শানিত করতে গেলে, একে আরো বেশি তীক্ষ্ণ করতে গেলে তোমার জ্ঞানের কোনো আর বিকল্প নেই। আমরা অনেক সময় বলি না যে সলতে জ্বালানো, তোমরা তো সলতেগুলো দেখোনি কখনো। সেই সমস্ত দেখার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য কোনোটাই হয়নি, কারণ তোমরা একেবারে এই যুগের মানুষ। আমরা সলতে দেখেছি। সলতে হচ্ছে এক ধরনের হ্যারিকেন জ্বালানো, কিংবা আমরা ল্যাম্প জ্বালাতাম আগে ছোটোবেলায়। সেখানে কাপড়ের অনেক সময় ন্যাকড়া বলা হয় এটাকে গোল করে সলতের মতো করে সেটা তেলে ডুবিয়ে সেখানে জ্বালিয়ে দিতাম। জ্বালিয়ে দিলে ওই তেল চুষে নিত সেই সলতেটা, নিয়ে সেটা আলো ছড়াত। এই সলতে জ্বালায় যে সে হচ্ছে মূল ব্যক্তি, অর্থাৎ আলো যে জ্বালাচ্ছে সে হচ্ছে মূল ব্যক্তি। এখানে আলো জ্বালাচ্ছে লাইব্রেরি।
বিশ্ব সাহিত্য কেন্দ্র আলো জ্বালিয়ে দিচ্ছে। যে কেন্দ্রে তোমরা বসে আছো এটা হচ্ছে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি, এটাও আলো জ্বালিয়ে দিচ্ছে। এই আলো জ্বালিয়ে দেওয়ার জায়গাটা এই কারণে করা হয় যাতে করে তুমি নিজে জানো না যে তোমার কি শক্তি আছে, সেই শক্তিকে দেখিয়ে দেওয়ার জন্য এই আলোগুলোকে তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে বই। অনেক সময় বলা হয় যে ইন্টারনেটের যুগে আমার সামনে যখন মোবাইল ফোন চলে আসে তখন আমি মোবাইল ফোন দিয়েই আমি অনেক কিছু করতে পারি। কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর গন্ধ হচ্ছে নতুন বইয়ের পৃষ্ঠার যে গন্ধটা। এই গন্ধের উপরে কোনো গন্ধ নেই। তোমরা দেখবে যখন নতুন বই খুলবে তখন একটা অদ্ভুত সুন্দর গন্ধ তোমার মুখে এসে লাগবে, তোমার নাকে এসে লাগবে। আমরা যখন স্কুলে পড়তাম তখন নতুন বই যখন পেতাম তখন বারবার করে পাতাগুলো উল্টাতাম, ওই গন্ধটা শুকতাম। এই গন্ধটা শোকার মতো সুন্দর গন্ধ আর পৃথিবীতে নেই। এই জন্য পৃথিবীর যত উন্নত দেশ আছে, এই যে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি কিংবা ইউরোপের বিভিন্ন দেশের কথা বলি, এই সমস্ত দেশেও কিন্তু আমাদের দেশে যে এই মোবাইল ফোন যেটাকে আমরা বলি, এটা কিন্তু সেই দেশেও আছে। এটার মধ্য দিয়েও কিন্তু একটা জ্ঞান ভাণ্ডার রক্ষিত আছে এবং সেখান থেকে অনেক কিছু জ্ঞান আহরণ করা যায়। কিন্তু সেখানে বইয়ের কদর কিন্তু কমেনি, সেখানে প্রচুর বই বিক্রি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর বই বিক্রি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের যে সমস্ত জায়গায় তোমরা ভবিষ্যতে যদি কখনো যাও দেখবে সেখানে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ বই পড়ে এবং ট্রেনের মধ্যে বসে মানুষ বই পড়ে। বই হচ্ছে, আমরা বলি কথায় কথা, যে একটা নিত্য সঙ্গী এবং সবচেয়ে বড় বন্ধু। বই তোমাকে একবার ঘুম আসছে না, তুমি বই সামনে রাখো, তোমার আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে আসবে, ঘুম পাচ্ছে। তোমার মনটা খারাপ আছে, তুমি বইটা সামনে রাখো, তোমার মন যখন বইয়ের মধ্যে তোমার মনোনিবেশ হবে তোমার মনটা ভালো হয়ে যাবে। অর্থাৎ সর্বরোগের, সর্ব দুশ্চিন্তা, সমস্ত কিছু একেবারে প্যানেশিয়া বলি আমরা, একেবারে মহৌষধি হিসাবে বইকে আমরা ব্যবহার করি। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি তোমরা। যেটা স্যাররাও আছেন এখানে, স্যার মশা আছেন, উনি জানেন আমরা যখন স্কুলে পড়তাম কিংবা কলেজে যখন পড়তাম আমরা লাইব্রেরিতে যেতাম এবং স্কুলে যখন পড়তাম এই স্কুলে কোনো স্কুলে লাইব্রেরিয়ান ছিল, কোনো স্কুলে, বেশিরভাগ স্কুলে কোনো লাইব্রেরিয়ান ছিল না। একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হতো লাইব্রেরি পরিচালনা করার জন্য। আমরা নিয়মিত প্রতি সপ্তাহে লাইব্রেরি থেকে একাধিক বই নিতাম এবং বই ফেরত দিতাম। এই চর্চাটা এখন আছে কিনা আমার জানা নেই, সম্ভবত এখন আর নেই। কারণ বিভিন্ন লাইব্রেরিতে যদি থাকে, আমি যদি ভুল হই তাহলে আমি সবচেয়ে খুশি হব যে আমি ভুল হচ্ছি। লাইব্রেরিতে বইতে ভুলও করতে দেওয়া যাবে না। লাইব্রেরির যে বইগুলো আছে এই বইগুলো সবসময় পড়তে হবে। সমস্ত সময় যদি পড়ো, নিজের জ্ঞানকে যদি শানিত করতে পারো, তাহলে তুমি ভান্ডার হিসেবে নিজেকে পরিচিত করতে পারো। কারণ তুমি পৃথিবীতে এসেছো দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়। পৃথিবীতে যেভাবে তুমি দেখো, জন্মগ্রহণ করার সময়, মৃত্যুর সময় তোমার কারণের জন্য পৃথিবী আরেকটু উন্নত হয়ে যায়। এইটা হচ্ছে তোমার কাজ। অর্থাৎ পৃথিবীতে জন্মগ্রহণ করে তুমি সবচেয়ে, যেটাকে বলা হয় শ্রেষ্ঠ জীব। তাহলে শ্রেষ্ঠ জীবের শ্রেষ্ঠত্ব কীভাবে প্রমাণ করবা? কারণ তুমি পাল্টাতে পারো, তুমি নিজে পাল্টাবা এবং অন্যকে পাল্টাতে পারো, পৃথিবীকে পরিবর্তন করতে পারো, তুমি পরিকল্পনা করতে পারো, পরিকল্পনা করে নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে পারো। এই যে ক্ষমতাটা তোমার আছে, এই ক্ষমতাটা জ্বালানি দেয় বই। সুতরাং বইয়ের কোনো বিকল্প নেই। বিশ্ব সাহিত্য কেন্দ্র এই যে চমৎকার একটা আয়োজন করেছে, এটা অতীতও একবার আমাদের লাইব্রেরিতে করা হয়েছিল, আমার যতটুকু মনে আছে। এই বইয়ের দুটো জায়গা, একটা হচ্ছে ইংরেজিতে আমরা বলবো পুল, একটাকে বলবো পুশ। অর্থাৎ বই টেনে আনে এবং বইয়ের কাছে আমার একটা ধাক্কা দিয়ে বইয়ের কাছে নিয়ে যায়। অর্থাৎ বই এমন একটা আকর্ষণীয় জায়গা যেটা আমাদের টেনেও আনতে পারে এবং আমাকে আবার বইয়ের কাছে ধাক্কা দিয়ে নিয়েও যেতে পারে। এবং পুল এবং এই যে পুশ ফ্যাক্টর এই বইয়ের মধ্যে আছে, এটাকে আমরা যদি সংগ্রহ না করি, আমরা যদি গ্রহণ না করি এবং এটাকে যদি আমি ধারণ না করি, তাহলে মানুষ হিসেবে আমি যে জন্মগ্রহণ করলাম এই জন্মগ্রহণটাই বৃথা। সবশেষে আমি যেহেতু উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির প্রতিনিধিত্ব করছি এখানে, তোমাদের কাছে আরেকটা অনুরোধ, উপরে একটা বড় ধরনের বইয়ের ভান্ডার আছে, 47,000 বই আছে আমাদের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে। তোমাদের উপযোগী অনেক বই আছে এবং যদি মনে করো যে যেটা স্বপন বই এখানে বলে গেলেন, স্বপন বই নিজেও এই লাইব্রেরির একজন কর্মকর্তা, তিনি বলে গেলেন যে তোমাদের যদি কোনো বই মনে হয় যে এই বইটা তোমার দরকার, আমাদের কাছে রিকোয়েশন দেবে, বলবে আমার এই বইটা দরকার, আমরা বইটা কিনে দেবো, কিনে তোমাদের কাছে এটা আমরা
দিয়ে দেবো। তোমরা এই বই এই লাইব্রেরিতে এসে তোমরা সদস্য হতে পারো মাত্র 20 টাকা, মাসে মাত্র 20 টাকা দিয়ে সদস্য হয়ে একাধিক বই তুমি বাড়িতে নিয়ে পড়বে, আবার বইটা ফেরত দিয়ে আবার নতুন বই নিয়ে যাবে, আবার বইটা ফেরত দেবে। এইটা এই লাইব্রেরি তোমাকে সুযোগটা করে দিচ্ছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র বলা হয়েছে, দুটো প্রতিযোগিতা হবে এখানে। এই দুটো প্রতিযোগিতায় আমরা আশা করবো যে তোমরা অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করে নিজেকে আরও ঐতিহ্য করবে। আমি সবশেষে এই লাইব্রেরিতে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র তার বইমেলা যে আয়োজনটা করেছে, এই আয়োজন করার জন্য আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার প্রিয়জন অধ্যাপক আব্দুল আবু সাইদ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা এই লাইব্রেরি অর্থাৎ বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে যারা জড়িত আছে তাদের মাধ্যমে আপনার কাছে আমি কথা বলছি। আর সবাই ভালো থাকুক এবং আমি আশা করব যে ক্রমাগতভাবে যেন তোমাদের পদচারণায় এই লাইব্রেরি এবং বইয়ের অঙ্গনগুলো আরও উপকৃত হবে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আনোয়ারুল কাদির মহোদয়কে। খুব অল্প কথায় চমৎকারভাবে বই পড়ার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করলেন। এ পর্যায়ে আমরা অনুষ্ঠান অনেকটাই পথ পাড়িয়ে দিয়ে এসেছি। আলোচনা সভাপতির বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভাগে জনাব মুকুল কুমার মৈত্র মহোদয়কে। ভ্রাম্যমাণ বইমেলা 2022 2022-এর আজকের এই বইমেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব আনোয়ারুল কাদির, আমরা আজকে যেখানে এই বইমেলাটি আয়োজন হয়েছে এই উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন জনাব স্বপন কুমার গুহ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক, উপস্থিত আছেন খুলনা জেলা স্কুলের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখানে যারা উপস্থিত আছো, বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, দেখো তোমাদের এখানে যারা বসে আছো অনেকে কিন্তু যারা বক্তারা বলছে অনেকের কথা মন দিয়ে শুনেছো, আবার অনেকে কিন্তু পাশের জনের সাথে কথা বলছো, নিজে শুনছো না। তাহলে এই যে যারা শুনছে আর যারা শুনছে না, এতেই কিন্তু তোমাদের মধ্যে অনেকের পার্থক্য হয়ে যাচ্ছে। পার্থক্য কখন হয়? মানুষের যেমন তোমাদের দেখো সবারই কিন্তু দুইটা করে চোখ, একটা নাক, দুইটা কান, একটা মুখ, কিন্তু দেখবা যে তোমাদের অনেকে কি পরীক্ষায় অঙ্কে 100-তে 100 পায়, 90 পায়, আবার অনেকে 50-60 পায়, 40 পায়, তাই না? এই যে পার্থক্য হচ্ছে না, পার্থক্যটা কিসে? পার্থক্যটা হচ্ছে তোমার প্রচেষ্টায়, তুমি কতটুকু শিখলা, কতটুকু জানতে পারলে, এখানে কিন্তু তোমার পার্থক্য। তুমি আজকে যে এখানে বসে আছো, এখানে যে দুই চারটা কথা শুনলে যে তোমার নতুন একটা কিছু জানতে পারলা, অন্যরা যে তোমাদের এখানে যারা আসে নাই তারা যে আজকে জানতে পারলো না, এইটাই কিন্তু তোমাদের একজনের থেকে অন্যজনের মধ্যে পার্থক্য। তো তোমরা যারা আমাদের যে বইয়ের যে জ্ঞানটা থাকে, সেই জ্ঞানটা যদি তুমি আহরণ করতে পারো, তুমি কিছু বই পড়ে যদি কিছু জিনিস শিখতে পারো, অন্য যদি সেটা না শিখতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু তোমার পার্থক্য সৃষ্টি হবে। এভাবে কিন্তু যারা সফল, দেখো তোমাদের এখন তোমাদের দেখবা তোমাদের ক্লাসে যারা আছে হয়তো 50 জন বা 60 জন স্টুডেন্ট, এদের মধ্যে দেখবা এক সময় এসএসসি পরীক্ষায় যারা পাস করবে দেখবা অনেকে A+ পাচ্ছে, অনেকে A পাচ্ছে, কেউ B পাচ্ছে। যখন A+ পেয়ে কলেজে ভর্তি হবে, কলেজে আবার দেখবা যে কিছু স্টুডেন্ট যারা পরিশ্রমী, যারা বেশি পড়াশোনা করে, টিচারের কথা মন দিয়ে শুনে, তাদের অনেকেই ভালো করবে, আবার অনেকে ভালো করবে না। এরপরে চাকরি জীবনে দেখবা যে তোমরা অনেকেই হয়তো ভালো চাকরি করবে, আবার অনেকে দেখা যাচ্ছে ভালো চাকরি করতে পারবে না। কারণ কি? তোমরা এই পরিশ্রম করো না। এই ছাত্র জীবনে তোমাদের এখন হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা করার
পড়াটা তুমি যদি মজা আনন্দের সাথে পড়তে পারো, আনন্দের সাথে পড়তে পারো, যেটা তুমি যখন পড়তে পড়তে দেখবে যে তুমি ভালো করছো, ভালো মার্কস পাচ্ছ, স্কুলে টিচার যা জিজ্ঞেস করছে সেটা পারছো, তখন কিন্তু তোমার মধ্যে পড়াশোনাটা একটা নেশা হয়ে দাঁড়াবে। তখন তুমি না পড়লে আবার তোমার খারাপ লাগবে যে আমি 2 দিন যদি তুমি একটা পড়াশোনা ডিস্টার্ব হয়, তখন কিন্তু তোমার নিজের মধ্যে খারাপ লাগবে। তখন এই পড়াশোনাটার মাধ্যমেই কিন্তু তুমি ভালো করতে পারবে। তোমার ভবিষ্যৎ জীবন ডিপেন্ড করছে আজকের এখনকার জীবন, ছাত্র জীবনটাকে তুমি কিভাবে কাজে লাগাচ্ছ তার উপরে। তো আমরা পড়লে আমরা কি জানতে পারি? আমি তোমাদের যদি এপিজে আব্দুল কালামের নাম শুনেছে, তাই না? উনি কি ছিল? ভারতের রাষ্ট্রপতি ছিল, তাই না? ওনার কয়েকটা কথা বলে আমি শেষ করব। তো উনি দেখো একটা কথা বলেছেন, একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান। মানে একটা ভালো বই যদি তুমি পড়তে পারো, সেই বই থেকে যে সচেতন তুমি পাবে সেটা বলছে 100 ভালো বন্ধুর সমান। কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। তো আমাদের ভালো বন্ধু হতে হবে, তাই না? আমরা দেখো একজন ভালো বন্ধু সকলের কিন্তু দরকার। একজন ভালো বন্ধু, একজন বন্ধু কি হয়, বিপদে আপদে সে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাই না? তোমরাও কিন্তু একজন যে বন্ধু অঙ্ক একটু কম বুঝে বা সে একটু দুর্বল, টিচার তো তাকে সহায়তা করে, তোমরাও কিন্তু তাকে সহায়তা করতে পারো। তারপরে আরেকটা কথা আপনি কি বলেছেন, সফলতার গল্প পড়ো না, কারণ তাহলে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। তারপরে তো আমাদের সফলতার গল্পটাও যেমন প্রয়োজন আছে, কিন্তু ব্যর্থতার গল্পটাও প্রয়োজন। ব্যর্থতার গল্প থেকে তুমি কি শিখতে পারবে নতুন কিছু, যাতে তুমি ব্যর্থ না হও। আরেকটি কথা বলেছেন, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। অর্থাৎ কি, তোমার একটা স্বপ্ন থাকা উচিত যে আমি, যারা এখানে যদি কেউ ক্লাস 8-এ পড়ো, তাহলে তোমাদের স্বপ্ন থাকা উচিত যে আমি ক্লাস 8-এ কিভাবে ভালো রেজাল্ট করবো, কিভাবে A+ পেতে পারি, কিভাবে স্কলারশিপ পেতে পারি। যে স্বপ্নটা তোমাকে ঘুমাতে দেয় না, তোমাকে সবসময় তোমাকে তাড়িত করে যে আমাকে ওই স্বপ্নটা অর্জন করতে হবে। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখা, এটা আসলে কোনো স্বপ্ন না। তুমি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে যে আমি অনেক ধরনের স্বপ্ন দেখে না, যে রাতের বেলায় যে স্বপ্নটা আমরা দেখি, হয়তো স্বপ্ন দেখে যে কেউ সুন্দরবনে বেড়াইতে গেছে, সেখানে গিয়ে সুন্দরবন দেখতেছে, হয়তো বাঘে তাকে তাড়া করেছে, তাই না? বা হরিণ দেখতেছে, দেখে খুব সুন্দর লাগতেছে। এই ধরনের স্বপ্ন আসলে স্বপ্ন না। স্বপ্নটা হচ্ছে তুমি কিভাবে তোমার লক্ষ্যটাকে তুমি অর্জন করবে, সেই লক্ষ্য তুমি জীবনে নির্ধারণ করছো যে ভবিষ্যতে আমি ভালো একজন, কেউ হয়তো ভালো একজন বিজ্ঞানী হবো, ভালো আবিষ্কার করবো। এইগুলো হচ্ছে স্বপ্ন। যেগুলো স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে জ্ঞান আহরণ করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। এইগুলি হচ্ছে তোমাকে তোমার সঙ্গে। তো আমি আর কথা বলবো না। দেখো এখানে আমাদের অনেকগুলি বই আছে, এখানে যে বইগুলি অনেক ডিসকাউন্টে কেনা যাবে এবং বইয়ের দেখবে বইয়ের মানগুলো অনেক ভালো। লাইব্রেরিতে আমাদের যে লাইব্রেরিগুলি আমাদের এখানে আছে, বই কেনা যায়, সেখানে দেখবে বইয়ের পৃষ্ঠাগুলো অনেক পাতলা থাকে, উল্টা পাশের প্রিন্টগুলো দেখা যায়, চোখে কষ্ট হয়, তাই না? এরকম বইগুলো কিন্তু দামেও সস্তা, কিন্তু পড়ে মজা পাওয়া যায়। আমাদের এখানে আমি কয়েকটা বই অলরেডি দেখলাম, বইয়ের প্রিন্টের কোয়ালিটিগুলো অনেক ভালো এবং পেজগুলো ভালো। তোমরা তোমাদের অভিভাবকদের নিয়ে এখানে আসতে পারবে, যেটা 5 দিন ব্যাপী আমাদের এই বই মেলাটা হবে। আমাদের আমি অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা বলে শেষ করব। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বিশ্বকবি বলি। ওনার কবিতায় বিভিন্ন বিষয় যে উনি এমনভাবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য উনি এমনভাবে কবিতাগুলি লিখেছেন, যাতে করে মানুষের শিক্ষণীয় বিষয়গুলি মানুষকে মানুষ করে গড়ে তোলা, তাই না? মানুষ আমাদের ধরো
দেখো আমাদের একটা গরুরও কিন্তু দুটো চোখ, দুটো কান, একটা নাক, মুখ আছে, তাই না? প্রত্যেকটা প্রাণীর সাথে কিন্তু যদি অন্ধের মতো আমরা দিকে চেষ্টা দেখি তাহলে কিন্তু আমাদের বলা হয় সৃষ্টির সেরা জীব। কেন? কারণ আমাদের চিন্তা শক্তি, বিবেক, বুদ্ধি আছে, তাই না? যেমন আমরা বলছি কি মন না থাকলে মানুষ হয় না। জন্ম নিলে একজন মানুষ হিসেবে যদি জন্ম নেই, সেটা কিন্তু মানুষও একটা প্রাণী, গরু ছাগলও কিন্তু একটা প্রাণী, তাই না? কিন্তু তোমাকে মানুষ হতে হলে তোমাকে বিবেক, বুদ্ধি, চিন্তা শক্তি থাকতে হবে। তুমি যদি অন্যের দুঃখে দেখে যদি দুঃখ পাও, অন্যের কষ্ট দেখে যদি কষ্ট পাও, অন্যের আনন্দ, অন্যের সুখে যদি সুখী হও, তাহলে তুমি কিন্তু মানুষ, তাই না? তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কৃপণ কবিতা, তোমাদের সবার মা বাবার কাছে বা নিজেদেরও অনেকে স্মার্টফোন আছে, কৃপণ কবিতাটা সার্চ দিবে, রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতার সার্চ দিলে পাবে। তো কবিতাটা আমি আবৃত্তি করছি না, আমি মূল ঘটনা বলছি। কবিতাটা এরকম, কৃপণ কবিতায় একজন ভিক্ষু, সে ভিক্ষা করতে বেরিয়েছিল পথে পথে। তো হঠাৎ দেখে একজন রাজাধিরাজ মহারাজ, সে রথে করে ফিরছে। তো এটা দেখে সে ভিক্ষু ভাবছে যে আমার আজকে খুব কপাল ভালো, আমার আর মানুষের দ্বারা ঘুরে ঘুরে ভিক্ষা করা লাগবে না। এই রাজাধিরাজ যে ভিক্ষা দেবে, সোনা মণিমুক্ত যেটা দিবে, সেটা দিয়ে আমার আজকে হয়তো সংসার চলে যাবে বা আমার খাবারের জন্য আর চিন্তা করা লাগবে না। কিন্তু হঠাৎ সেই রথটা তার সামনে এসে দাঁড়িয়ে এসে উনি নেমে তার ভিক্ষুকের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, বলছে যে আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলেন হাত। তো এখন সে ভিক্ষুক ভাবছে যে আমি আবার একে কি দিব, আমার কি দেয়ার আছে, এটা কি একটা প্রহসন। তখন সে কি করছে, তার থলে থেকে যা ছিল 2-3টা খাবারের কণা ছিল, সেটা তার হাতে তুলে দিয়েছে। তুলে দিয়ে যখন ফিরে এসেছে, আবার ভিক্ষা করে ফিরে এসেছে, তখন ভিক্ষার থলিটা উপর করে ফেলিয়েছে। তখন দেখছে যে কি কি ভিক্ষা পেয়েছে। তখন সেই ভিক্ষার সেই থলির থেকে দেখা গেল 2-3টা স্বর্ণের কণা দেখতে পাচ্ছে, স্বর্ণের কণা। তখন সে অবাক হয়ে গিয়েছে। তখন সে বলছে যে দিলাম যারা ভিখারিকে স্বর্ণ হয়ে এলো ফিরে, এখন কাঁদি চোখের জলে 2টি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। মানে তোমাকে যে 2টা কণা ফিরে দিয়েছিলাম, সেটা কিন্তু বাই রিটার্ন স্বর্ণ হয়ে ফিরে এসেছে। এখন সে চোখের জলে কাঁদতেছে যে এখন কাঁদি চোখের জলে 2টি নয়ন ভরে, তোমায় কেন দেয়নি আমার সকল শূন্য করে। মানে আমি যদি সবকিছু দিয়ে দিতাম, আমার যা দেওয়ার ছিল, তাহলে তো বাই রিটার্ন সোনা হয়ে ফিরে আসতো, তাই না? তো এখন তোমাদের এখন দেওয়ার সময় কাদের? তোমার পিতামাতা তোমাদের জন্য কি আশায় আছে যে আমার ছেলে এখন ভালো পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে। তাহলে তোমার কাজটা তুমি যদি এটা করো, তোমার বাই রিটার্নে কি হবে? তুমি ঠিকমতো পড়াশোনা করলে রিটার্ন কি পাবা? তুমি ভালো রেজাল্ট করতে পারবা, তাই না? এখন ভালো রেজাল্ট করলে তোমার মা বাবা তো খুশি হবে, এটা আছেই, কিন্তু তোমার জীবনের জন্য তুমি কিন্তু অর্জন করতেছো। তোমার জীবন, ভবিষ্যৎ জীবন যদি সুখের হয়, মানে সাফল্য পেতে পারো, সেটা কিন্তু তুমি এখনই করতে পারছো। তুমি যদি এখন তোমার পড়াশোনাটা ঠিকমতো করো, স্কুলের পড়ার পাশাপাশি কিছু মহামনীষীদের বই, যেমন এপিজে আব্দুল কালামের কিছু ভালো ভালো বই আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ভালো বই আছে, তারপরে এখানে দেখো যে মুক্তিযুদ্ধ রিলেটেড কিছু বই আছে, জাতির পিতার জীবনী আছে। এগুলো তোমরা জানলে তোমাদেরকে ইনরিচ করতে পারবা, তোমাদেরকে তোমার সমৃদ্ধ করতে পারবা। তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ চলার পথে এইগুলি তোমাদের কাজে লাগবে। তো আমি আর কথা বলবো না। এই যে চমৎকার আয়োজন, এই আয়োজনে আমরা ব্যাপক প্রচারণা করবো, আমাদের মাইকিং চলবে, আমাদের পোস্টারিং চলবে, যাতে করে ব্যাপক মানুষ জানতে পারে। অন্তত কিছু মানুষ এখানে এসে যদি কিছু বই কেনে বা কিছু বই পড়ে, সেই লক্ষ্য নিয়ে সরকার এই আয়োজনটা করছে, সরকারের সেই উদ্দেশ্যটা সফল হবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করছি এবং সবাইকে, যারা এখানে উপস্থিত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ। ধন্যবাদ সবাই। তো তোমরা যদি সময় থাকে একটু বই দেখতে পারো, বা এখন যদি সময় না পাও 5 দিন ব্যাপী চলবে। বিভিন্ন সময় মা বাবা যারা বা গুরুজন যারা আছে, তাদেরকে নিয়ে একটু দেখতে পারো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে।
হিসেবে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যারা আছে তাদের জন্য খুব উপযোগী কিছু কথা বলেছেন স্যার। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমাদের আজকে সম্মানিত অতিথি যারা আছে তাদের জন্য স্বাগতের উপহার আছে, আমরা এই উপহারগুলো তুলে দিব এই মুহূর্তে। এরপরে আমাদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করব। তো প্রথমে আমি অনুরোধ জানাচ্ছি মিমতাজ হোসেন মিথিলা, তাকে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। দুঃখিত তৌফা তাসিম অরিনকে প্রথমে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়কে দেওয়ার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে তৌফা তাসিম অরিনকে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মানবার অতিথি আনোয়ারুল কাদের স্যারকে শুভেচ্ছা উপহার উঠিয়ে দেওয়ার জন্য। এ পর্যায়ে উপহার উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সম্পদ কুমার দোল মহোদয়কে এবং এ পর্যায়ে পুরস্কার উঠিয়ে দেবেন শেখর রঞ্জন পাল মহোদয়কে আজকে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই বই মেলাটি প্রতিদিন এই আগামী 5 দিন দুপুর 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। আপনারা সাদরে আমন্ত্রিত এবং আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে এই বই মেলা একটি অনন্য মাত্রা পাবে এবং আমাদের সকলের জীবন বইয়ের সাথে সুন্দর হয়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করছি, শুভ সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, খুদা হাফেজ। সম্মানিত সুধী, আপনারা এতক্ষণে উপভোগ করছিলেন খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং জেলা প্রশাসনের সহায়তায় যে 5 দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে তার উদ্বোধনী অনুষ্ঠান। এবং আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বইমেলা চলবে, আপনারা নিশ্চয়ই আসতে পারেন। এবং আপনাদের জন্য জানিয়ে রাখি বিশেষ কিছু খুব স্বল্প মূল্যে বই কেনার সুযোগ থাকছে। বাংলাদেশ প্রকাশনীর 25% কমিশন এবং বিভিন্ন ধরনের বই রুচিশীল প্রায় 10,000-এরও বেশি সংগ্রহ এখানে আছে। তো এই উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলের মঙ্গল কামনা করছি। খুদা হাফেজ।